আমার বাসায় নিয়ে যাচ্ছি, চলো আগে, তারপর বুঝবো তুমি যেতে চাও কি না। প্লিজ নামান আমাকে। আপনার মতো খারাপ মানুষের সাথে আমি যাব না। এই খারাপ মানুষটাই তোমার বিয়ে করা বর, যার সাথে সারাটা জীবন তোমাকে থাকতে হবে, যার বাচ্চার মা হতে হবে। আর আজকে তো বাসর রাত, বললেই হলো যাবে না। এবার আয়াতের ভয় হতে থাকে, ছেলেটা এত অপমান এত কিছু করেও শান্ত হয়নি নাকি। এখন কি? না না, আয়াত এত কিছু একসাথে জাস্ট সহ্য করতে পারছে না। সাদাফ আয়াতকে নিয়ে বাহিরে এসে গাড়িতে তুলে দেয়। দরজা লক করে সামনে গিয়ে বসে গাড়ি চালাতে থাকে। আয়াত বারবার চিল্লাচিল্লি করে দরজা খোলার চেষ্টা করছে, তবে ফলাফল শূন্য। শেষে না পেরে কাঁদতে শুরু করে। সাদাফ লুকিং মিররে আয়াতকে দেখে। তার খারাপ লাগে মেয়েটার জন্য, ও কোনো দোষ ছাড়াই শাস্তি পাচ্ছে। তবে আয়াত তো ওকে সত্যটা বলার সুযোগও দিচ্ছে না। কাল সকালে সব বলেই দিবে। অনেকের ছেলেটা মিথ্যা তামাশার জন্য এত কিছু করতে হয়েছে। বিয়েবাড়ির সবাইকে টাকা দিয়ে সবকিছু থামিয়ে দিয়েছে সাদাফ। একটা তথ্য এখন আর বাহিরে যাবে না। তবে অনেকের যদি সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিত, তখন সাদাফ চাইলেও আয়াতকে মানুষদের কথার আঘাত থেকে বাঁচাতে পারত না। আর ওই সময়ে এত দ্রুত তার মাথায় আর কোনো উপায় ছিলও না। তাই ইচ্ছা করে সে সবার সামনে ওই সিন ক্রিয়েটটা করে, যেন অনিকেতের কোনো সন্দেহ না হয়। নয়তো ছেলেটা পুরো প্রস্তুতি নিয়েছিল এত বড় একটা ব্যাপার ঘটিয়ে ফেলার। সাদাফ নিজে যাই বলুক, নিজের লোকদের চুপ রাখতে সে জানে। তবে অনিকেত যদি সেসব ভাইরাল করতো, তখন দেশের মানুষদের চুপ রাখাটা অসম্ভব হয়ে পড়ত। যদিও ভালো টাকা দিয়ে সাংবাদিকদের ক্যামেরা থেকে আজকে সব ভিডিও সরাতে পেরেছে, নয়তো এত বড় সুপারস্টারের বিয়ের এসব ঝামেলার মিলিয়ন মিলিয়ন ভিউর লোককে সামলাতে পারে। আর যেসব গেস্টরা লাইভ করছিল, সেগুলো সরাতে গিয়ে সাদাফের একটু ঝামেলা হয়েছে, কারণ অলরেডি অনেকেই সেটা দেখে ফেলেছিল। তাই সাদাফ চালাকি করে নিজের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছেড়ে সবাইকে বোঝায় এসব ওর নতুন নাটকের অংশ। তবে সাদাফ যে ম্যারিড, সে বিষয়টা বেশিদিন গোপন রাখা যাবে কিনা অজানা। গাড়ি হঠাৎ থেমে যায়। সাদাফ তার বিশাল বাংলোর সামনে এসে দাঁড়িয়েছে। আয়াত অসহায় দৃষ্টিতে কাঁদতে কাঁদতে বাড়িটার দিকে তাকায়। আশেপাশে এত গাছপালা, জঙ্গলের ভিতর দিয়ে সে পালাতে পারবে না। এতদিন কাজ করেও আশেপাশে সেরকম কিছুই চিনে না সে। ও আসা যাওয়াও করেছে নিলয়ের গাড়িতে তার সাথে। যাব না আমি, আমাকে ছেড়ে দিন, বাসায় যাব। আপনার সাথে যাব না আমি। যে আমাকে এত বড় কলঙ্কের দাগ দিয়েছে তাকে আমি কোনোদিন মানব না। তোমার গায়ে কলঙ্ক লাগানোর অধিকারও আমার, আর মুছে ফেলার অধিকারও শুধু আমার। সাদাফ লক খুলে দরজা টেনে আয়াতের হাত ধরে টেনে ওকে বের করতে আয়াত হাত ছাড়িয়ে ফেলার চেষ্টা করে অনেক। তবে জিম করা পুরুষালী হাতের শক্তির সামনে তার এই ক্লান্ত শরীর একদম তুচ্ছ। সাদাফ আয়াতকে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে নিজের রুমে নিয়ে আসে। খাটে শুয়ে দিতেই আয়াত চিৎকার দিয়ে ওঠে। আবার কি হলো? কানের পোকা সব মরে যাচ্ছে, এভাবে চিল্লিয়ে কোনো লাভ আছে? আমার সার্ভেন্টরা আমার কথা ছাড়া এক চুলও নড়বে না। আমাকে জোর করবেন না প্লিজ, আপনার পায়ে পড়ি প্লিজ। আয়াত চোখ মুখ বন্ধ করে খাটে শুয়ে একা একাই এমন পাগলামি করতে থাকে। সাদাফ প্রথমে কিছু বুঝতে পারে না ও কি বলছে। পরে বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলে শান্তভাবে ওর পাশে বসে শীতল কণ্ঠে বলে, শুনো মেয়ে, আমি পুরুষ, কোনো কাপুরুষ না যে অধিকার আর গায়ের জোরে তোমাকে নিজের বানাবো। এতদিনে তুমি আমাকে এই চিনলে? আয়াত সাদাফের কথায় চোখ মেলে তাকায়। একটু শান্ত হয়ে অসহায় গলায় বলে ওঠে, আপনি না বললেন আজকে আমাদের বাসর রাত? আমি এসব এখন একদম করতে পারবো না, দূরে থাকুন আপনি প্লিজ। সাদাফ হাসে। বোকা মেয়েটার এত তেজ শুধু মুকুব দিয়ে। এখন একদম বাচ্চার মতো মিনতি করছে। সে আয়াতকে নির্ভয় দিয়ে বলে, আমি চাইলেই তোমাকে জোর করতে পারি, চাইলেই তোমার শরীরটা নিজের স্পর্শে ভরিয়ে দিতে পারি। এতে আমার কোনো পাপও হবে না, কারণ আমি তোমাকে হালালভাবে বিয়ে করার স্বামী। তবে আমি সেটা করব না। কেন জানো? কারণ ভালোবাসার মানুষকে অসম্মান করা যায় না। তোমাকে জোর করে নিজের বানিয়ে তোমার আত্মসম্মানে আমি আঘাত দিতে পারবো না। দেখো, একদিন তুমি নিজেই আমাকে কাছে টেনে নিবে। আমি শুধু একতরফা ভালোবেসে যাব আর তোমার জন্য অপেক্ষা করব। সাদাফ উঠে যায়। আয়াত শুধু চোখে পানি নিয়ে সাদাফের দিকে তাকিয়ে থাকে। ছেলেটাকে বোঝা তার জন্য দিন দিন অনেক কঠিন হয়ে পড়েছে। ও ভালো নাকি খারাপ, এই প্রশ্নের জবাবও এতদিনেও পেল না। সাদাফ আলমারির সামনে গিয়ে দাঁড়ায়।
খুলে ভিতর থেকে একটা সুতির সাথে বের করে আয়াতের সামনে গিয়ে রাখে। আমাকে বুঝতে এসো না, হয় নিজেই গোলক ধাঁধায় হারিয়ে যাবে, নয়তো প্রেমে পড়ে যাবে। আয়াত চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে। সাদাফ আরও বলে, এইসব বিয়ের গহনা শাড়ি খুলে এটা পরে শুয়ে পড়ো। ওয়াশরুমে চেঞ্জ করতে সমস্যা হতে পারে, রুমে বসেই পাল্টাও। আমি বাহিরে যাচ্ছি। কোথায় যাচ্ছেন আমাকে একা রেখে? আয়াতকে উদ্বিগ্ন হতে দেখে সাদাফ মুচকি হেসে দুহাত ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। আয়াতও নিজের কথায় নিজেই বোকা বনে চলে যায়। আমতা আমতা করে বলে, না মানে অন্ধকারে এত বড় বাড়িতে আমি একা থাকবো কিভাবে? ভূত আসে যদি? সাদাফের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে ভয় বাড়িয়ে দিতে বলে, তার মানে তুমিও জানো পাশের বিলটার কথা? মানে? আরে শুনোনি, লোকমুখে আছে পাশের বিলটা নাকি ভালো না। এক নববধূ বিয়ের রাতে কোনো এক কারণে সেখানে গিয়ে ঝাঁপ দিয়েছিল। তা আজ থেকে অনেক বছর আগের কথা। বৃষ্টির রাত, কেউ বাঁচাতেও পারেনি। তারপর থেকে এদিকে রাত হলে লোকজন একদম আসা বন্ধ করে দেয়। এজন্যেই আশেপাশে বাসাবাড়ি এত কম। আমি তো সাহস করে আছি, আমার সাথে নিলয় সারা দিন থাকে। রাত হলে দারোয়ান কাকা, ড্রাইভার আর সার্ভেন্টরা আছে এজন্য। আর ভূত তো এমনিও মেয়েদের কাছে বেশি যায়। আয়াত এখন আবার কাঁদবে কাঁদবে এমন অবস্থা। সাদাফ বুঝে একটু বেশি মিথ্যা বলে ফেলেছে সে, তাই সান্ত্বনা দিয়ে বলে, আমি রুমের সামনেই আছি, তুমি কাপড় পাল্টে বসো। সার্ভেন্টরা খাবার দিয়ে যাবে, তারপর চুপ করে খেয়ে শুয়ে পড়বে। খবরদার আর কোনো পাগলামি করলে সোজা বিলে ছেড়ে দিয়ে আসবো। আর আমিও আসছি পরে। তোমার হাত পা ঝাঁকানোর অভ্যাস আছে? হ্যাঁ মানে তোমার পাশেই তো শুভ আমি, রুম আমার, বিছানা আমার। আর কোথায় যাব তাই বললাম আর কি। মাঝখানে কোলবালিশ রেখে দিও, কেউ কারো ভাগের জায়গায় না ঢুকলেই হলো। আয়াত আর কিছু বলে না। সে আসলে একটু বেশি ক্লান্ত। তার উপরে এত কান্নাকাটি, ঝাপাঝাপি করে গায়ে একদম বল নেই। ওই আন্টিটা খাবার খাওয়াতেও পারেনি, এর মাঝে সাদাফ নিয়ে এসেছে। এখন সেও একটু খেয়ে ঘুমাতে চায়। বাকি এখান থেকে পালানোর বুদ্ধি সকালে করা যাবে। সাদাফ রুম থেকে বেরিয়ে কাউকে কল করে আর বলে ওঠে, ওর কাছ থেকে সব কিছু কেড়ে নে, আর যেন আয়াতের ছবি ভাইরাল হওয়ার কোনো রিস্ক না থাকে। আর হাত পা ভেঙে একদম আধমরা বানা, বাকিটা পরে দেখছি। আয়াতের খাবারে ঘুমের ঔষধ মিশানোর পরও জ্ঞান হারিয়ে ফেলে। অতঃপর অনিকেত ওকে নিয়ে নিজেদের ফার্ম হাউসে চলে যায়। ইচ্ছা করে ওর সাথে অন্তরঙ্গ কিছু ছবি তুলে সেগুলো সাদাফকে পাঠায়, আর একটা ছোট্ট মেসেজ লিখে দেয়, আপনি নিজেই চরিত্রহীন। এই মেয়ের সাথে বিয়ে ভেঙে দিন মিস্টার সাদাফ, নয়তো আমি বিয়ের দিন সবাইকে সবকিছু দেখিয়ে আপনাদের বদনাম করে দেব। খামাখো 2 টাকার একটা মেয়ের জন্য এত বড় সুপারস্টারের নাম ডোবানোর কোনো অর্থই হয় না। অনিকেত কাজ শেষে নিজেই আয়াতকে গাড়ি করে নিয়ে বাড়ির পাশে রেখে আসে। তবে ভাগ্যবশত অহনা সেই রাস্তা দিয়ে সেদিন বাড়ি ফিরছিল। আয়াতকে সে কয়দিনে চিনে গিয়েছিল খুব ভালো করে। তাই সে যখন দেখে একটা ছেলে আয়াতকে কোলে করে নিয়ে বাড়ি ঢুকছে, তখনই তার সন্দেহ হয়। পিছু পিছু গিয়ে দেখে ছেলেটা আয়াতকে রেখে চলে যাচ্ছে। অহনা কৌশলে কিছু ছবি তুলে রাখে। সাদাফ চাইলেই সেদিন রাতে আয়াতকে ভুল বুঝতে পারত। সত্যি বলতে একটু বুঝেও ছিল। তবে পর মুহূর্তে আয়াতের মুখটা ভেসে ওঠে। সাদাফের মতো ছেলে যে মেয়ের জন্য সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে শুরু করেছে, সেই মেয়ে আর যাই হোক চরিত্রহীন না। এদিকে অহনা কিছুটা আন্দাজ করতে পেরে সেই ছবিগুলো সাদাফকে দেখিয়ে কি হয়েছিল বলে দেয়। তাই সাদাফ নিজেই দাবার গুটি খেলতে শুরু করে। কি ভাবছেন? বারান্দার চেয়ারে হেলান দিয়ে বসে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে সবকিছু ভাবছিল সাদাফ। আয়াতের কথায় ঘোর ভেঙে তার দিকে তাকাতেই চোখ আটকে যায়। হঠাৎ কেন যেন গলা শুকিয়ে যাচ্ছে। আয়াতও বুঝতে না পেরে ইশারায় জিজ্ঞেস করে, কি? সাদাফ উত্তর দিতে পারে না, মাথা ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি দেয়। মেয়েটা কি বোকা নাকি? এমনি নতুন বিয়ে হলে ছেলেরা বউয়ের কাছে যাওয়ার জন্য পাগল থাকে, আর এই মেয়ে সকাল সকাল সাদা শাড়ি পরে এভাবে ভিজা শরীরে চুল মুছতে মুছতে সামনে এসে দাঁড়িয়েছে। কিছু না, শুনো, তোমাকে নিয়ে বের হব। কোথায় নিয়ে যাবেন? আমি আপনার সাথে কোথাও যাব না। আর আপনি একদম স্বামীর অধিকার খাটাতে আসবেন না। সাদাফ এবার বিরক্ত হয়। সে কিছু না করেও বারবার কথা শুনছে। এর চেয়ে করাই ভালো। সাদাফ উঠে আয়াতের কাছে যেতে থাকে। আয়াত কিছু না বুঝে পিছাতে পিছাতে একদম বারান্দার গ্রিলে গিয়ে ঠেকে। কি সমস্যা? সাদাফ উত্তর দেয় না।
কেমন নিঃশক্ত চোখে আয়াতের মুখের একদম কাছে নিজেকে নিয়ে আসে। আয়াত ভয়ে এবার চোখ বন্ধ করে ফেলেছে। চোখের পাতার ঠোঁট দুটো অনবরত কাঁপছে। সাদাফ একটা আঙ্গুল ছুঁয়ে দেয় ঠোঁটে। আয়াত কেন যেন বাধা দিতে চেয়েও পারছে না। সাদাফ মুচকে এসে আয়াতের দুই চোখে দুবার ঠোঁট ছুঁয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। দেয়ালে হেলান দিয়ে বলে ওঠে, তুমি না মানলে তো সত্যটা বদলে যাবে না বউ। আর তোমার বাবাকেও নিয়ে এসেছি, ওনার কাছে মাফও চেয়েছি। উনি মেনে নিতে পারলে তোমার এত সমস্যা হচ্ছে কেন? আয়াত চোখ মেলে তাকায়। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ, তাও এত কাছ থেকে। দম যেন আটকে যাচ্ছিল। তবে একটা কথা কানে বাজছে, তার বাবা এসেছে। আয়াত প্রশ্নসূচক দৃষ্টি ফেলতেই সাদাফ মাথাটা উপর নিচ করে বলে হ্যাঁ। আয়াত আর এক মুহূর্তও দাঁড়ায় না, দৌড়ে নিচতলায় চলে যায়। ফরহাদ বসে বসে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে। আয়াত বাবাকে দেখে খুশি হয়, আবার সাথে অবাকও হয়। তার বাবা এত দ্রুত স্বাভাবিক হলো কি করে? সে দূরে বাবার কাছে গিয়ে বসে। বাবা, কিরে মা, উঠেছিস? বস, নাস্তা কর। কখন আসলে বাবা? এই তো একটু আগে। আয়াত কিছুটা সন্দেহের চোখে বাবার দিকে তাকিয়ে আছে। এত স্বাভাবিক হলো কি করে সে? ফরহাদ মেয়ের অবস্থা বুঝে সবটা বলতেই নিচ্ছিল। তখনই চোখ পড়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা সাদাফের দিকে। সাদাফ ইশারায় বলে কিছু বলার দরকার নেই। আসলে ফরহাদকে সব সত্য বলে দিয়েছে সাদাফ। তবে সে চায় না অনিকেতের এসব কিছু আয়াত জানুক। খামাখা এটা ওটা ভেবে টেনশনে ভেঙে পড়বে। ফরহাদও তাই কথা ঘুরিয়ে দিতে বলে, যা হয়েছে একটা ভুল বোঝাবুঝি ছিল, সব মিটে গিয়েছে, এখন সবটা মেনে নে মা। আয়াত বাবাকে কিছু বলতে নিয়েও বলে না। সে নিজে খুব কনফিউজড। তার আড়ালে অনেক কিছুই হচ্ছে হয়তো, যেটা সে জানে না। এদিকে খিদায় পেটে ইঁদুরগুলো মারামারি করছে। আয়াত তাই খেতে বসে পড়ে। তবে খেয়াল হয় সাদাফ তো কিছু খায়নি। ওর কথা ভেবে খাওয়াও আর শুরু করা হচ্ছিল না। আমিও এসে পড়েছি, সবাই মিলে শুরু করা যাক। আয়াত কিছু বলে না। সবাই মিলে ব্রেকফাস্ট করছিল। খাওয়া প্রায় শেষের দিকে। তখনই অহনা দৌড়ে ভিতরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সাদাফ বুঝতে পারে কিছু একটা হয়েছে। কি হয়েছে অহনা? এভরিথিং ওকে? স্যার, ফরহাদ আঙ্কেলকে একটা খবর দেওয়ার ছিল। আয়াত প্রশ্ন করে বসে, কি হয়েছে? অনিমা আপু সুইসাইড করেছে। অনিকেত বোনের রুমে এক কোণা ঘেঁষে দাঁড়িয়ে আছে। সামনে বেডে শুয়ে আছে অনিমা। না, পরাণ পাখিটা এখনো পুরো যায়নি। ঘুমের ওষুধ খেয়ে দুনিয়াটা ছাড়তে চেয়েছিল সে। ঠিক সময় অনিকেত এসে পড়ে, পুরো পারেনি। ডাক্তার কি যেন খাইয়ে দিতেই বমি করে ট্যাবলেটগুলো বের করেছে। এখন ক্লান্ত শরীরে বিছানায় লেগে আছে। পাশেই বসে বসে হাই হতাশ করছে ওদের মা। তার মেয়ে একটা ছেলের জন্য এত বড় স্টেপ নিতে পারলো। অনিমা এসব করার আগে শেষবার নাহিদকে কল করে বলেছিল, তোমার প্রতি আমার ভালোবাসা তোমার সুখের আগুনেই তোমাকে শেষ করে দিক মিস্টার নাহিদ। আমার সাথে যা হবে সব কিছুর জন্য তুমি দায়ী। মানে হ্যালো হ্যালো অনিমা, শুনছো? অনিমা কলটা কেটে দেয়। নাহিদ বুঝতে পারে মেয়েটা আবার কোনো পাগলাম করবে। ও দ্রুত আর কিছু না ভেবে ওদের বাসার উদ্দেশ্যে বাইকে করে রওনা দেয়। এসেই দারোয়ানকে ধাক্কা দিয়ে ভিতরে এসে চিল দিয়ে সবাইকে বলে, অনিমা সুইসাইড করছে, ওকে আটকান কেউ। অনিকে তেমনিও অসুস্থ। কালকে সাদাফের লোকজন পিটিয়ে আধমোড়া করে রেখে গিয়েছে। তবে বোনের এমন কথা শুনে কোনো ভাই কি ঠিক থাকতে পারে? সে দৌড়ে অনিমার রুমে গিয়ে দেখে দরজা বন্ধ। ভেঙে ঢুকতেই এসব। নাহিদ এখনো রুমের দরজার সামনে থ মেরে দাঁড়িয়ে আছে। এসব কিছু তার জন্য হয়েছে। তবে সে তো সত্যিই অনিমাকে ভালোবেসেছিল। এইটুকু বিশ্বাস ছিল না মেয়েটার তার প্রতি। এত অভিমান। এমন সময় সাদাফ ও আয়াত ফরহাদ ওদের নিয়ে এসে পড়ে। ফরহাদ রুমে গিয়ে তার মালিক অনিমার বাবাকে সান্ত্বনা দিতে থাকে। সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর। আয়াত অনিমার পাশে বসে তার মাকে শান্ত করতে থাকে। তার বড় বোনের মতো সবসময় যে মেয়েটা আগলে রাখত, তার এই অবস্থা ওরও সহ্য হচ্ছে না। ভালোবাসলে হয়তো মানুষ এমনই হয়ে যায়। আয়াতের খুব খারাপ লাগতে থাকে। নাহিদ একটু আগে ডাক্তার আসার পর সবাইকে সব বলেছে। সে বলেছে অনিমা সুস্থ হলেই ওকেও বিয়ে করবে। অনেকে তো অবশ্য বোনের জন্য রেগে নাহিদকে দুটো লাগিয়েও দিয়েছে। তবে নাহিদও নাচুর বন্ধা, সে যায়নি, এখনো ঠাই মেরে দাঁড়িয়ে আছে। সাদাফ এসে তাদের মাঝে দাঁড়ায়। অনিকেতের দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে মুখ ফিরিয়ে নেয়। অনিকেত সাদাফকে দেখে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। খাটে বসে মাথার চুলগুলো টানতে টানতে বলতে থাকে, কি আজব ব্যাপার,
যে মেয়েটা সবসময় আমার মোনাজাতে ছিল, এখন সে অন্য কারোর ভাগ্যের লেখা জোর করে বদলাতে গিয়েছিলাম বলে আমার নিজের বোনেরই এই অবস্থা। অনিকেতের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। এটাকে হয়তো বলে প্রকৃতির প্রতিশোধ। সে নিজের জিদে অন্যের মেয়ের ক্ষতি করতে চেয়েছিল, আজ তার বোনেরই সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল। অনিমার কিছু হলে সে কখনো নিজেকে মাফ করতে পারবে না। আল্লাহ, ভালোবাসা তো কেড়ে নিয়েছো, অন্তত বোনকে নিয়ে না। কিছুক্ষণ পর অনিমার জ্ঞান ফিরতে সবার মুখে হাসি ফিরে আসে। অনিমা নাহিদের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। নাহিদ এসে ওর পাশে হাঁটু গেড়ে বসে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, প্লিজ এবারের মতো মাফ করে দাও। বিয়ে করে তোমাকে বাসায় নিয়ে যাব আমি, প্রমিস। আর কোনো পাগলামো করো না প্লিজ। অনিমা কোনো জবাব দেয় না। নাহিদের একটা হাত খুব শক্ত করে ধরে। নাহিদ এর অর্থ বুঝতে পেরে মুচকি হেসে ফেলে। দিন শেষে সময়টা এখন আবার রাত। আজ পুরোটা দিন অনিমাদের বাসায় থাকা হয়েছিল। আয়াতের বাবা হয়তো ঘুমিয়েও গিয়েছে খাবার খেয়ে। সাদাব কার সাথে যেন ফোনে কথা বলছে। আয়াতের একটু রাতের আকাশটা কাছ থেকে দেখতে ইচ্ছে করছে খুব। সে একা একাই ছাদে চলে যায়। অন্ধকারে ছাদের এক পাশে ছোট্ট একটা লাইটই যেন আলোর একমাত্র উৎস। আয়াত ঘুরে ঘুরে ছাদের চারপাশে দেখতে থাকে। দূর দূরান্ত অবধি নির্জন পরিবেশ। আয়াত আনমনে হাসে। সে সবসময় চাইতো কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে তার একটা শান্ত পরিবেশে বাড়ি হোক। সেই ইচ্ছা কি তবে পূরণ হয়ে গেল? সে সাদাফের প্রতি দুর্বল, এটা যেমন সত্যি। সাদাফকে এখনো ক্ষমা করতে পারেনি, এটাও সত্যি। এত তাড়াতাড়ি কি সব ভুলে যাওয়া যায়? আয়াত একা একা দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছিল। অমনি নিজের কোমরে কোনো পুরুষালী হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। হুশ, তোমার ব্যক্তিগত জামাই বলছি। চিৎকার করে বাড়ির সবাইকে ডেকো না, তুমি লজ্জায় পড়বে। আয়াত লজ্জায় কিছু বলা তো দূর, নড়তেও পারছে না। সাদাফ পিছন থেকে আরো কাছে এসে একদম শরীরের সাথে মিশে যায়। দু হাত দিয়ে আয়াতের কোমর একদম জড়িয়ে ধরে। আয়াত বারবার এমন স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। শ্বাস নিতে সমস্যা হচ্ছে খুব। সাদাফ বুঝতে পেরে কিছুক্ষণ পর নিজেই ছেড়ে দেয়। আয়াত সাথে সাথে সরে যায়। কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। শাড়ির আঁচলটা মাথায় দিয়ে সুন্দর করে ঢেকে নেয়। বাবা বলে মেয়েদের নাকি গাছগাছালির আশেপাশে মাথায় কাপড় দিয়ে রাখতে হয়। আর এখন তো রাত। আয়াতের কিছুক্ষণ আগের কথা মনে পড়তে খুব লজ্জা লাগছে। ও কেন সাদাফের স্পর্শ পেয়ে সাথে সাথে দূরে সরিয়ে দিতে পারে না? শুধু ভয় নাকি অন্য কিছু? সাদাফ আয়াতের সামনে এসে দাঁড়ায়। মাথার কাপড়টা একটু টেনে সরিয়ে দিয়ে মুখের থুতনি ধরে মাথাটা উপরে তুলে কপালে একটা চুমু দিয়ে ওকে নিজের বুকে জড়িয়ে ধরে। ছাড়ুন, রুমে যাব। সাদাফের খারাপ লাগে, তবে ও অধিকার খাটায় না। ও অপেক্ষা করবে কবে আয়াত নিজে থেকে একদম নিজের করে নিবে, সেদিনের অপেক্ষা করবে। আয়াত নিজেকে মুক্ত করে দৌড়ে রুমে চলে যায়। সাদাফ শুধু এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। আজ পালিয়ে যাচ্ছ, যাও, আমি জোর করব না কখনো। আমিও দেখব তুমি কতদিন এই সুপারস্টারের প্রেমে না পড়ে থাকো মেয়ে। সাদাফ আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়ে গাইতে থাকে। तेरे नाम की हर की तस्बीह को सांसों के गले के हर किया, दुनिया भूली और सिर्फ तुझे, हाँ सिर्फ तुझे ही प्यार किया। तुम जीत गए, हम हारे और तुम जीते। বাকিটুকু শুনে নিয়েন। উর্দু গানগুলি সুন্দরী হয় খুব। সাদাব শুধু আমার, ও শুধু আমার। এই ইউটিউবার সাদাব আমার না হলে কারোর হতে পারবে না। মিস স্মৃতি রাজধানীর একটা হোটেলে রাতে বসে বসে কাউকে কথাগুলো বলল। সিগারেটে দুটো টান দিয়ে ধোঁয়া ছেড়ে সামনের লোককে বলে, ওই মেয়েকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করো। সাদাব আমার না হলে ওরও হবে না। সামনের ব্যক্তি প্ল্যান মাফিক সব করার কথা দিয়ে উঠে যায়। রীতি সিগারেটে টান দিতে দিতে ফোনের ওয়ালপেপারে সাদাফের ছবিতে একটা চুমু খায় আর তাকিয়ে বলে, তোমার এত ক্রেজি ফ্যান্স থাকতে তুমি ওই 2 টাকার মেয়ের প্রেমে পড়েছো সাদাফ? সিরিয়াসলি? ওই মেয়েকে আমি জাস্ট শেষ করে দিব। ওর জন্যই আমি তোমাকে কাছে পাচ্ছি না, তোমাকে ছুতে পারছি না। ওই মেয়েকে আমি জাস্ট শেষ করে দিব সাদাফ। এখন তুমি দেখবে তোমার আসল ভক্তের পাগলামো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আষাঢ়ের কোনো এক বিকেলে ফোটা ফোটা বৃষ্টির পানিতে প্রকৃতি নিজেকে সাজিয়ে নিচ্ছে। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথগুলো পানিতে কাদা কাদা হয়ে আছে। গাছপালাগুলো সমানে বাতাসে দুলতে লাগলো। আয়াত জুতাগুলো খুলে হাতে নেয়।
খালি পায়ে মাটির রাস্তায় হাঁটতে থাকে। গরমের পর এই আজই বৃষ্টি হলো। এখন থেকে টানা 2 মাস শুধু বৃষ্টিই হবে। সাদাফ বিলের মাঝে উঁচু করে বানানো একটা চিলেকোঠায় দাঁড়িয়ে আছে। এক পাশে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে শুধু আয়াতকে দেখছে। দেখতে দেখতে সময়টা কিভাবে চলে যাচ্ছে ভাবা যায়। প্রায় 15 দিন পার হয়ে গিয়েছে বিয়ের। তবে সেই হয়তো প্রথম পুরুষ যে কিনা বিয়ের এতদিন পরেও বাসর করতে পারেনি। সাদাফ হাসে। যে সুপারস্টারের জন্য পুরো দেশের মেয়েরা পাগল, সেই মেয়েটার কাছে পাত্তা পাচ্ছে না। একেবারে পাচ্ছে না বললেও ভুল হবে। আগের থেকে আয়াত এখন অনেকটা স্বাভাবিক, সবটা মেনেও নিয়েছে। সাদাফ বাঁশ ধরে ধরে আয়াতের কাছে চলে আসে। আয়াত চোখ বুজে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ছিটা ছিটা বৃষ্টিতে প্রায় ভিজেই গিয়েছে। সাদাফ পিছন থেকে কোমর জড়িয়ে ধরে চুলে মুখ গুজায়। আয়াত হাতের উপর হাত রাখে। এখন সাদাফের স্পর্শে তার অভ্যাস হয়ে গিয়েছে। কেউ দেখে ফেলবে। দেখুক বউ, তুমি আমার। তো এটা গ্রাম, মানুষ খারাপ ভাবে। কেউ নেই আশেপাশে। গ্রামে কৃষকরা যখন তখন চলে আসে খেতে কাজ করতে, আর জেলেরাও একটু পর আসবে মাছ ধরতে। বৃষ্টির পানি বেড়ে গেলে নদীর মাছ লাফিয়ে পাশের বিলে এসে পড়ে। তখন ওই দেখেন, মান সম্মান সব যাবে। চলুন একটু মেইন রোডে দিয়ে ঘুরে বাড়ি চলে যাব। সাদাফ দেখে সত্যি অনেক লোকজন একসাথে, হাতে লাঠি, জলে আরো কি কি নিয়ে যেন আসছে। সাদাফ দেখে সত্যি অনেক লোকজন একসাথে, হাতে লাঠি, জাল, আরো কি কি নিয়ে যেন আসছে। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে। আয়াতকে শুনিয়ে শুনিয়ে বলে, এনারা আর সময় পেল না। ভেবেছিলাম নাটকে যেমন নায়িকার সাথে চিলে কোঠায় নায়ক রোমান্স সেরে ফেলে, তেমন কিছু করব। ধুর, আর ভালো লাগছে না। তর সইছে না আমার একটুও। আয়াত হাসে। মেয়েটা হাসলে খুব সুন্দর লাগে। চুলগুলো ভিজে পানি বেয়ে বেয়ে পড়ছে আয়াতের মুখে। সাদাফ নিজেও প্রায় ভিজে গিয়েছে। এই জায়গার বুদ্ধিটা দিয়েছিল নিলয়। ওদের শহর থেকে টানা 2 ঘন্টা গাড়ি চালিয়ে এই গ্রামে এসেছে। জায়গাটা আসলেই সুন্দর। এদিকে আয়াত সাদাফকে রেখে মেইন রোডে উঠে যেতে থাকে। সাদাফ বারবার পিছন থেকে বলছে, সাবধান, এই রাস্তায় হঠাৎ বড় গাড়ি চলে আসে। তবে আয়াত শুনছে না। সে মেইন রোডে ঠিক মাঝ দিয়ে পাকা রোডে হাঁটতে থাকে। অমনি খেয়াল হয় দূর থেকে একটা প্রাইভেট কার খুব দ্রুত আসছে। আয়াত চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সরে যাওয়ার সময়টা আর সে পায় না। সাদাফ হঠাৎ চিৎকারের শব্দে রাস্তায় থাকায় তার হাত পা জমে যায়। এই দৃশ্য দেখে চিল্লিয়ে বলে ওঠে, আয়াত! আয়াত রোডের এক পাশে রক্তাক্ত হয়ে পড়ে আছে। মাথা বেয়ে বেয়ে তরল পদার্থ পড়ছে। ওকে গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে। সাদাফ নড়তে পারছে না। গ্রামের কিছু জেলে দৌড়ে এসে আয়াতকে ধরে। বারবার বলতে থাকে মেয়েটাকে হসপিটালে না নিলে এখন বাঁচবে না। সাদাফ আল্লাহর নাম নিয়ে দৌড়ে গিয়ে আয়াতকে ধরে। কোলে উঠিয়ে দৌড়াতে দৌড়াতে গাড়িতে নিয়ে শুয়ে দেয়। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। আশেপাশের কোনো হসপিটালও নেই। সাদাফ গাড়ি চালাতে চালাতে আয়াতকে জাগিয়ে রাখার চেষ্টা করে। আয়াত, রিল্যাক্স, কিচ্ছু হবে না। আমি থাকতে তোমার কিছু হবে না। আমার দিকে তাকিয়ে থাকো প্লিজ। আয়াত, চোখ বন্ধ করবে না। আমার মা বাবাকে ছোট থেকে হারিয়ে আমি এতিম। আপন বলতে কাউকে পাইনি কখনো। এখন তোমার কিছু হলে আমি মরে যাব। প্লিজ আয়াত, কথা বলো আমার সাথে। আয়াত কাত হয়ে এক দৃষ্টিতে সাদাফের দিকে চোখ মেলে আছে। তার ব্রেন এখন কাজ করছে না। তবে সে বুঝতে পারছে ছেলেটা তাকে হারানোর ভয়ে ছটফট করছে, যেন ওর মাঝে তার প্রাণ ভোমরা। আয়াত খুব করে বলতে চাইছে, সাদাফ, আমি বাঁচতে চাই। আমার এখনো তোমাকে মনের কথা বলা বাকি, তোমাকে আরেকটু কাছে পাওয়া বাকি, ভালোবাসা বাকি। আমি বাঁচতে চাই সাদাফ। তবে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারে না, যেন কোনো এক জড়তা আয়াতকে আটকে রেখেছে। সে ধীরে ধীরে চোখে সবটা অন্ধকার দেখতে থাকে। কি? কোথায় ওরা? নাহিদ খাবার খেতে খেতে দোয়াতের এমন চিৎকারে তার দিকে তাকায়। দোয়াত ফোনে কথা বলতে বলতে বসে পড়ে। দেখে মনে হচ্ছে কোনো দুঃসংবাদ। দোয়াতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। তার ছেলেটা মাত্র সবকিছু ছেড়ে নতুন করে বাঁচতে শুরু করেছিল। আর এখনই নাহিদ এসে দোয়াতের কাছ থেকে ফোন নিয়ে কানে ধরে। শুনতে পায় সাদাফের বউ অ্যাক্সিডেন্ট করেছে। নাহিদ বুঝতে পেরে মাকে ধরে বলে, চলো তোমাকে নিয়ে যাচ্ছি। হসপিটালে বেডে মৃত্যুর সাথে লড়ছে আয়াত। সবাই এসে করিডোরে ভিড় জমিয়েছে। তবে এত লোকের মাঝেও সাদাফের নিজেকে একদম একা লাগছে। সে আয়াতের হাত ধরে একটা চুমু খেয়ে বেরিয়ে যায় হসপিটাল থেকে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে। মসজিদে এখন ইমাম সাহেব একা। এত রাতে কেউ থাকার কথাও না।
বসে বসে তুসবি পাঠ করছেন। এমন সময় বিদ্যুতের ঝলকানিতে হুজুর দেখতে পায় মসজিদের গেটের সামনে কেউ দাঁড়িয়ে আছে। এমন সময় এত রাতে এই ঝড় তুফানের সময় কেউ তো বাসা থেকেই বের হয় না। এই লোককে? হুজুর হাতের মোমবাতিটা নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। কারেন্ট চলে গিয়েছে। বৃষ্টির একদম শুরুতেই হুজুর গিয়ে দেখে চোখ মুখ লাল হয়ে থাকা একটা ছেলে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছে। ছেলেটা কি আশ্রয়ের জন্য এসেছে? সাদাফ কিছু বলে না। হুজুর আবার বলে, ভেতরে এসো বাবা। হুজুর, আমাকে একটু মসজিদে ঢুকতে দিবেন? খোদার দরবারে আসলে কি অনুমতি নেওয়া লেগেছে পাগল? আর তোমার অবস্থা দেখে খুব খারাপ মনে হচ্ছে, ভেতরে এসো। সাদাফ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। বৃষ্টিতে ভিজে এমনিতেও অবস্থা খারাপ। হঠাৎ হু হু করে কেঁদে নিচেই বসে পড়ে। হুজুর কিছু বুঝতে পারে না। ধীরে ধীরে কাঁপা কাঁপা গলায় কাঁদতে কাঁদতে সাদাফ বলে, হুজুর, আমি এমন এক আল্লাহর বান্দা যে জীবনে কোনো দিন মসজিদে ঢুকেনি। সারা জীবন মদের বোতলে ঠোঁট ছুঁয়েছে। অজু কিভাবে করতে হয় আমি জানি না। জীবনে কোনো দিন সৃষ্টিকর্তা মানিনি। আজ যখন নিজের জীবনের সবচেয়ে খারাপ সময় আমি আছি, এখন আমার মনে পড়েছে উপরে কেউ আছে। এই পাপী অপবিত্র নাপাক শরীর নিয়ে ভিতরে কি করে যাবে? ওই আল্লাহ তো আমাকে মাফ করবে না। সাদাফ আর কিছু বলতে পারে না। মসজিদের গেটের সামনে বসেই চিৎকার করে কাঁদতে থাকে। আজ যেন মনের ভিতরে সব যন্ত্রণাগুলো বেরিয়ে আসছে। যার হুকুম ছাড়া দুনিয়ার একটা পাতাও নড়ে না, বাস্তব জীবনে তাকে মনে করার একটু সময়ও আমরা বের করি না। মৃত্যুর পরেও যে একটা জীবন আছে সর্বদা ভুলে যায়। তার সামনে আর কোনো রাস্তা খোলা নেই, সব শুধু অন্ধকার। হুজুর সাদাফের অবস্থা দেখে বুঝতে পারে সে মোটেও স্বাভাবিক অবস্থায় নেই। হুজুর মোমবাতি রেখে নিচে বাহিরে নেমে সাদাফকে ধরে দাঁড় করায়। সেও সাদাফের মতো ভিজে যায় কিছুটা। সাদাফকে ধরে ভিতরে নিয়ে এসে এক জায়গায় বসায়। গামছা এনে পরম যত্নে তার শরীর মুছিয়ে দিতে দিতে বলে, তুমি আমার ছেলের বয়সী বাবা, একটা কথা বলিস, সবসময় মনে রাখবে, খোদার কাছে ফেরার রাস্তা কখনো বন্ধ হয় না, শুধু খুঁজে খুঁজে নিতে হয়। এই যে তুমি আজ আমার এখানে এসেছো, এটাও তার ইচ্ছা। ওপরওয়ালা বলেছেন, একজন মানুষ যতই পাপ করুক, মন থেকে তার ক্ষমা চাইলে সে ঠিকই মাফ করে দেন। এসো বাবা, কাপড় পাল্টে নাও। সাদাফ কিছু না বলে হুজুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বর্তমানে প্রকৃত ধার্মিক লোকের থেকে ধর্ম ব্যবসায়ী বেশি। এর মাঝেও দু একজন এখনো খোদার খেদমতে সর্বদা নিজেকে ব্যস্ত রাখে। এই হুজুর যেন তারই একজন। ইনি সাদাফকে চিনে না। এত বড় একজন সুপারস্টারেরও যেন আল্লাহর দরবারে কোনো আলাদা মূল্য নেই। ৮-১০ জনের মতো সেও একজন সাধারণ পাপী বান্দা। সাদাফ কাপড় পাল্টে হুজুরের সাহায্যে উঁচু করে তার পিছনে নামাজে দাঁড়ায়। হুজুর শিখিয়ে দিয়েছে সিজদায় গিয়ে নিজের যা চাওয়ার চেয়ে নিতে। তাহাজ্জুদের নামাজে সিজদায় আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকে। তখন মন থেকে তার দাসত্ব মেনে নিয়ে কিছু চাইলে সে কখনো ফিরিয়ে দেয় না। দ্বিতীয় রাকাতের সিজদায় গিয়ে সাদাফ থেমে যায়। চোখ থেকে পানি পড়তে পড়তে ঠিকভাবে কিছু দেখতেও পারছে না। চোখ বন্ধ করে আরো কিছুক্ষণ কান্না করে। তারপর চুপচাপ মনে মনে বলতে থাকে, হে আসমানের মালিক, পাপী তো আমি, যে কোনোদিন তোমার অস্তিত্বে বিশ্বাস করিনি। সারা জীবন দুনিয়াবি শখ আহ্লাদে মেতেছিলাম। আমাকে মাফ করো খোদা। শাস্তি দিতে হলে আমাকেই দিও। যে মেয়েটা সব কিছুতে তোমার লেখা ভাগ্যে ভরসা করে, ওই মেয়েটার সাথে এমন কিছু করো না খোদা যা আমি সইতে পারবো না। এই বিপদ থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ। ওকে বাঁচিয়ে দাও, নয়তো আমি মরে যাব। প্লিজ ওকে বাঁচিয়ে দাও আল্লাহ। সকালে ফজরের আজানের আওয়াজে ঘুম ভাঙে সাদাফের। কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। সকাল হলো কখন টেরই পায়নি। দেখে মসজিদে এখনো অনেক লোকই আসতে শুরু করেছে। এই বৃষ্টিতেও মুসল্লিদের আশা থামছে না। সাদাফ উঠে উঁচু করে 2 রাকাত ফরজ পড়ে বেরিয়ে যায়। হসপিটালের সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা পায়ে ভেতরে যেতে থাকে। কি সংবাদ পাবে এই ভয়ে বুকটা হাহাকার করছে। ধীরে ধীরে আয়াতের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। আজ আবার বাহিরে বৃষ্টি পড়ছে। সাদাফ বারান্দার চেয়ারে বসে একটা সিগারেটে আগুন ধরায়। তবে কোনো এক কারণবশত সে টান দিচ্ছে না। মুখের কাছে নিয়ে আবার হাতটা সরিয়ে ফেলেছে। আয়াতের সিগারেটের ধোঁয়া একদম অপছন্দ। মেয়েটা সহ্য করতে পারে না এসব। অনেকক্ষণ নিজের সাথে নিজে লড়াই করে শেষে সিগারেটটা ফেলে দেয়। কোথায় আপনি? এই আছেন? সাদাফ বারান্দা থেকে রুমে চলে আসে। আয়াত জেগে গিয়েছে হয়তো। 3 দিন পর কালকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে গতকাল বিকালে।
এখনো অনেকটা সুস্থ, তবে ডাক্তার বলছে যতটা সম্ভব কিছুদিন বেড রেস্টে থাকতে। সাদাফকে আসতে দেখে আয়াত শোয়া থেকে উঠে বসে, যদিও এক পাশ নড়াচড়া করতে একটু কষ্টই হচ্ছে, তবে সে সেটাকে তোয়াক্কা না করে বসে পড়ে। সাদাফ এসে আয়াতের পাশে বসতেই আয়াত সাদাফের হাত টেনে কাছে নিয়ে আসে, বুকে মাথা রেখে পিছন থেকে জড়িয়ে ধরে। সাদাফ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এখন কেমন লাগছে? এখন কেমন লাগছে? ঠিক আছি আমি, আপনিও রেস্ট নেন। আপনার উপর অনেক ধকল গেল আমার জন্য। কোথায়? আমি তো ঠিক আছি, আমার আবার কি হলো? আয়াত মাথা উঠিয়ে সাদাফের দিকে তাকায়। ছেলেটা বললেই হলো ঠিক আছে। এই 3 দিনে ঠিকভাবে একটুও ঘুমায়নি, খায়নি, বিশ্রামের তো কথাই উঠছে না। সারাটা দিনরাত আয়াতের যত্ন নিতে নিতে চোখের দিকে তাকানোর মতো অবস্থা নেই। সবচেয়ে বড় কথা হলো সাদাফ বলেছে ও ওর প্রফেশনটাই ছেড়ে দিয়েছে। এই নিয়ে অবশ্য কয়েকবার করে সাংবাদিকের ফোন কল থেকে সেখান থেকে কম মানুষ আসেনি। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ড চলছে ওকে নিয়ে। দেশের নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটর মিডিয়া জগৎটা ছেড়ে দিয়েছে। এত সহজে কারোরই বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। আপনি হঠাৎ এত বড় ডিসিশন নিলেন কেন? কোনটা? এই যে সব ছেড়ে দেওয়ার, আমার জন্য? না না, তোমার জন্য হবে কেন? এমনি এসব আর ভালো লাগছে না। যতটুকু জনপ্রিয়তা, টাকা পয়সার নামধাম যা পাওয়ার প্রয়োজন ছিল আমি সব পেয়েছি। এখন আল্লাহ বাঁচিয়ে রাখলে সাধারণভাবে বাঁচতে চাই। একটা ছোট্ট সুন্দর সংসার তোমার আর আমার। আয়াত হাসে। ছেলেটা এত ভালো অভিনয় করতে জানে, অথচ তার সামনে সামান্য মিথ্যা কথাটাও ঠিকভাবে বলতে পারছে না। সে জানে সাদাফ মুখে যাই বলুক, মূলত তার জন্যই ও সব ছেড়ে দিয়েছে। নিলয়ের কাছ থেকে আয়াত সবটা জানতে পেরেছে। সাদাফের বারবার ভয় হচ্ছে তার ফ্যান্সদের পাগলামো টার্গেট আয়াত হবে বারবার। তার অ্যাক্সিডেন্টের জন্যও নাকি সাদাফের এক ভক্ত দায়ী। মেয়েটাকে পুলিশেও ধরেছে। এই জনপ্রিয়তাই এখন সাদাফের নিজের জীবন উপভোগের জন্য সবচেয়ে বড় কাটা। আয়াত তাই এই বিষয়ে ওকে আর জোর করে না। তবে আয়াতের ইচ্ছা ওদের নতুন জীবনটা সবাইকে নিয়ে শুরু করতে, যেখানে কারোর জন্য মনে কোনো রাগ অভিমান জমা থাকবে না। আয়াত বলে, একটা অনুরোধ করব। এভাবে বলছো কেন? কি বলবে বলো? মাকে মাফ করে দিন। সাদাফ চুপ করে থাকে। আয়াত এখন তার অর্ধাঙ্গিনী। ও সবটা জানবে, বুঝবে, নিজের মতো করে আবদার করে বসবে। এই অধিকার সে নিজেই ওকে দিয়েছে। সাদাফ আয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে একটু সরে বসে। আয়াত বুঝতে পারে সাদাফের ভালো লাগছে না মায়ের কথা শুনতে, তবে আয়াত নিরুপায়। সে দেখেছে হসপিটালে বসেও দোয়াত কিভাবে ছটফট করেছে ছেলের সাথে একটু কথা বলার জন্য। অহনাও তাকে সব বলেছে। দোয়াত যত যাই করুক, সাদাফ তাকে কোনোদিন মাফ করতে পারবে না। তবুও আয়াত চাই ওরা মিলে যাক। আয়াত সাদাফকে চুপ থাকতে দেখে বলে ওঠে, নাহিদ ভাইয়াও তো তাকে মাফ করে দিয়েছে। সারাটা জীবন তো কম কষ্টে থাকেনি উনি। শেষ বয়সে সবাই একটু মিলেমিশে থাকলে ক্ষতি কি? সাদাফ মলিন হেসে বলে, জানো, ছোটবেলায় যখন আশ্রমে থাকতে আমার জ্বর হতো, সব বাচ্চার মতো মা মা করে কত কেঁদেছি, তবে কোনো দিন মাথায় হাত বুলিয়ে দেওয়ারও কাউকে পাইনি। একদিন ঝড়ের রাতে আমার মাথায় অনেক জিদ চড়ে বসলো। ভাবলাম আমার মা থাকতেও আমি কেন একা থাকবো? এত বৃষ্টি বাদল এসবের মাঝে আমি অনাথ আশ্রম থেকে পালিয়ে গিয়েছিলাম। আমার মায়ের ঠিকানা আমি জানতাম। তখন বয়স কতই বা হবে, 13 কি 14। সাদাফ একটু থামে, চোখে আসা পানিটাকে আটকে বলতে থাকে, আমি খুঁজে খুঁজে ঠিকানা অনুযায়ী তার বাড়ি অবধি গিয়েছি। দরজায় দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করেছি, কেউ দরজা খুলেনি। দারোয়ান আঙ্কেলটাকে বলেছিলাম মিসেস দোয়াতকে একটু ডেকে দিন। উনি গিয়েও ছিল, তবে এসে জানায় মিসেস দোয়াত নাকি আমাকে দেখে বলেছে চলে যেতে। আমিও নাছরবান্দা, দেখা না করে আসবো না। সারা রাত দাঁড়িয়ে ভিজেছি, চিল্লিয়ে চিল্লিয়ে তার নাম ধরে ডেকেছি। মা ডাকতে পারিনি কখনো। সেই বলতো তাকে মা না ডাকতে, তার বর্তমান সংসারে নাকি সমস্যা হবে। আমি ওই রাতে দেখেছি সে তার বাসার বারান্দায় ছিল, তবে আমাকে দেখেও একবারের জন্য নিচে আসেনি, একবারের জন্যেও না। সাদাফ আবার থামে। আয়াতের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়তে থাকে। সে আরো অনেক কিছু দোয়াতে নিজের মুখেই শুনেছে। হসপিটালে এই 3 দিন কম কথা হয়নি। দোয়াত তাকে সবটাই বলেছে, তাই আয়াত জানে। সাদাফকে কষ্টে রেখে ওই মানুষটাও খুশি ছিল না। সে ছিল নিরুপায়। তার জিনার শাস্তি সে দুনিয়াতেই অনেক পাচ্ছে।
আয়াত সাদাফের শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে আর বলে, আর বলতে হবে না মিস্টার সাদাফ ইয়াসিন, এইসব হাজারো ঘটনা আমি জানি, তবুও বলবো তাকে মাফ করে দিন। করে দিলাম। আয়াত ভেবাচ্ছেকে খেয়ে বলে, মানে? তুমি বলছো তাই করে দিলাম, তবে পুরোপুরি স্বাভাবিক আমি কখনো হতে পারবো না তার সাথে। তবে আজ থেকে সে আসলে আর ফিরিয়েও দিব না। আয়াত বলে, এতে এসে খুশি। আয়াত সাদাফকে ছেড়ে দেয়, তবে এবার সাদাফ ছাড়ে না। এক হাত দিয়ে কোমর ধরে কাছে এসে বুকে মাথা রাখে। কি হলো, কিছু বলছেন না কেন? সাদাফ কোনো জবাব দেয় না, তবে ওর গরম নিঃশ্বাস আয়াতের বুকে পড়ছে। সে বুঝেও কি চাচ্ছে। সাদাফ একটু আলগা করে আয়াতের কপালে একটা চুমু দেয়। আয়াত কোনো বাধা না দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। সাদাফ বুঝে ওর কোনো বাধা নেই। সাদাফ আয়াতের গলায় একটা চুমু দিয়ে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতে থাকে। প্রতিটা স্পর্শে আয়াত কেঁপে উঠছে, তবে বাধা দেওয়ার ইচ্ছা নেই। একদিকে লজ্জাও করছে, অন্যদিকে মন আর শরীর চাইছে ওকে আপন করে নিতে। শেষে নিজের সাথে নিজের লড়াইয়ে আয়াত হার মেনে সাদাফের কাছে নিজেকে সঁপে দেয়। সাদাফ ওর আঁচলটা সরিয়ে ওকে জড়িয়ে ধরে। ধীরে ধীরে নিজের শরীরের সমস্ত ভর ওর উপরে ছেড়ে দেয়, যেন আজকে দুজনের মাঝে চুল পরিমাণে দূরত্ব নেই। আজ আয়াত সারা জীবনের জন্য সাদাফের ব্যক্তিগত নারী হয়ে গেল। বাকিটা নিজ দায়িত্বে বুঝে নিয়েন। বিকেলের দিকে বৃষ্টি থেমে গিয়েছে। আয়াত ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সাদাফ এখনো ফ্রেশ হচ্ছে। আয়াতের দুপুর দিকের কথা মনে পড়ে আবার লজ্জা লাগছে খুব। ইস, ছেলেটা বেশি বাজি, ওকে ভদ্র ভেবেছিলাম। কিন্তু আয়াত হেসে ফেলে। এমন সময় সার্ভেন্ট এসে বলে, ম্যাম, একজন আপনাদের সাথে দেখা করতে চায়। আয়াত বলে, ভেতরে নিয়ে আসুন। আয়াত জানে সে কে। আয়াতের সাথে ফোনে কথা হয়েছিল। দোয়াত ভিতরে ভয়ে ভয়ে আসতে থাকে। এই নিয়ে সে যতবারই এসেছে সাদাফ নয়তো তার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আজ কি হবে? এদিকে আয়াত দোয়াতকে গিয়ে সালাম দিয়ে কিছু বলবে, তার আগেই সাদাফ নিচে চলে আসে। আয়াত মনে মনে ভাবে সাদাফ এখন কোনো কাণ্ড না ঘটালেই হলো। দোয়াত আয়াতের পিছে চুপ করে দাঁড়িয়ে থাকে। সাদাফ এসে দেখে তার মা আর বউ তার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে, যেন সে কোনো বাঘ আর দুই শিকারকে একসাথে খেয়ে ফেলবে। সাদাফ তার মায়ের দিকে শান্ত গলায় তাকিয়ে বলে, যান, আপনাকে মাফ করে দিলাম, বসুন। বৃষ্টির মাঝে এসেছেন, চা বিস্কুট খেয়ে যান। আয়াত আর দোয়াত দুজনেই যেন আকাশ থেকে পড়ল। শুধু তারা বললে ভুল হবে। অহনা হাতে কিছু ফাইল নিয়ে ভিতরে আসছিল সাদাফকে দেখাতে। তার কন্ট্রাক্ট সবগুলো ক্যান্সেল করতে হবে। এইদিকে প্রডিউসাররা বারবার কল করে যাচ্ছে। মডেলিং এজেন্সিগুলোও খুব চালাচ্ছে। সাদাফের সাথে যারা বিজনেস পার্টনার ছিল তাদের কথা হলো, সাদাফ সবকিছু ছেড়ে দিলে তাদের প্রজেক্টগুলোর কি হবে। সাদাফ অবশ্য আগেই অহনাকে বলে দিয়েছে সে যাদের সাথে পার্টনারশিপে আছে ওই কাজগুলো আপাতত চলবে, তবে অন্য একটার দিয়ে ও করাবে। এসব ছাড়তে সময় লাগবে। অহনা তাই কিছু সাইন নিতেই এসেছিল, তবে ভিতরে এসে সাদাফের কথা শুনে সেও থ মেরে যায়। সাদাফ সবাইকে হা করে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হয়। কপাল কুঁচকে বলে ওঠে, আপনাদের সবার সমস্যা কি? ভালো ব্যবহার করলে হজম হয় না নাকি? আজকে আমার মন এমনিও ভালো। আয়াত আমার মুখটা ছুটাবে না একদম। আয়াত বুঝে সবাই নর্মাল না হলে এই ঠোঁটখাটা ছেলে মুখ ফসকে যা তা বলে দিবে। হয়তো ওদের রোমান্সের কথাও বলে দিয়ে বলবে, এই জন্য আমার মন ভালো তাই কাউকে কিছু বলছি না। আয়াত তাড়াতাড়ি দোয়াতের হাত ধরে টেনে নিয়ে ডাইনিংয়ে বসিয়ে বলে, আপনি বসুন, আমি চা করে আনছি। আয়াত রান্নাঘরে চলে যায়। আজ অনেকদিন পর মনে হচ্ছে বাড়িটা বাড়ির মতো হয়েছে। এতদিন শুধু নামমাত্র বাড়ি ছিল। পরিবার ছাড়া কখনো ঘর বাড়ি হয় নাকি? দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গিয়েছে। এই 6 মাসে সবকিছুই পাল্টে গিয়েছে। নাহিদ আর অনিমার বিয়ে হয়েছে কিছুদিন আগে। দোয়াত শিকদারের সাথে সাদাফ এখন মোটামুটি ভালো ব্যবহার করে, তবে কিছুদিন যাবৎ দোয়াত এ বাড়িতেই আছে। গতকাল হঠাৎ দুই শাশুড়ি ছেলের বউ এসে সাদাফকে জানায় দোয়াত শিকদার এখন থেকে এখানেই থাকবে। সাদাফ আর বাধা দেয়নি, তবে কিছুদিন যাবৎ আয়াদের মাঝে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছে। যে মেয়েটা জামাই ছাড়া কিছু বুঝে না সে একটু কেমন যেন হয়ে গিয়েছে। সাদাফকে কি যেন বলবে, আবার হুটহাট করে সাদাফের কাছে আবদারও করছে না। কাছে এসে চুমু দিয়ে রোমান্সের জন্য পাগলামও করছে না। ভার্সিটির সেমিস্টার এক্সাম শুরু, সেটার প্রিপারেশনও নিচ্ছে না ঠিকভাবে। এসব ভাবতে ভাবতে সাদাফের গাড়ি বাসের সামনে এসে থামে।
দারোয়ান গেট খুলতেই ভিতরে গিয়ে সাদাফ নেমে যায়। ড্রাইভার চাচা গ্যারেজে গাড়ি রাখতে চলে যায়। সাদাফ খামারতো ভেজা শরীরে গলার টাইটা টেনে হালকা করে নেয়। হাতে কালো ফাইলটা নিয়ে ভেতরে চলে যায়। নিজের কিছু সেভিংস ছিল তার, সেটা দিয়ে ছোট্ট একটা কোম্পানি খুলেছে। ধীরে ধীরে তাকে নিয়ে সব মেয়েদের ক্রেজও কমে যাচ্ছে। কারো জন্য সময় থেমে থাকে না। এখন নতুন ইউটিউবাররা তার জায়গায় পুরো দেশে রাজ করছে। এতে অবশ্য সাদাফের আফসোস নেই, সে নিজেই এই স্বাভাবিক জীবন বেছে নিয়েছে। রাতে ঘরে ঢুকে সাদাফ আয়াতকে খুঁজতে থাকে। কোথায় গেল মেয়েটা? এমনিতে সবসময় সাদাফের আসার সময় হলেই খাবার রেডি করে বসে থাকে। আয়াত, কোথায় বউ? এই বউ, কোথায় গেলে? সাদাফের চোখ পড়ে বিছানার উপর। আয়াত উল্টে পাল্টে ঘুমাচ্ছে। ঘড়িতে এখন মাত্র রাত 8টা ছুঁই ছুঁই। এখন তো এভাবে ঘুমানোর কথা না। ইদানিং মেয়েটা এরকম হুটহাট ঘুমিয়ে যায়, এটা ওটা খেতে চায়। এসব পরিবর্তন বেশ ভাবাচ্ছে সাদাফকে। সাদাফ আয়াতকে না ডেকে নিজেই ফ্রেশ হয়ে বের হয়। দেখে এখনো ঘুমোচ্ছে। পাশে টেবিলে খাবার রাখা, হয়তো ওর জন্যই রেডি করা। তবে সাদাফের এখন খেতে ইচ্ছে করছে না। ও বিছানায় গিয়ে আয়াতের পাশে শুয়ে পড়ে। আয়াতের মাথাটা উঁচু করে নিজের এক হাতের উপর রেখে একটু কাছে টেনে নেয়। ঘুমন্ত মেয়েটাকে দেখতে কি মিষ্টি লাগছে। যত দিন যাচ্ছে এই মেয়েটা একটু একটু করে তার সবটা দখল করে নিচ্ছে। হঠাৎ আয়াত তোড়ে ওঠে। চোখ মেলে সাদাফকে দেখে উঠতে নেয়। তবে সাদাফ টেনে আরও কাছে নিয়ে আসে। আয়াত বুঝে ছেলেটা কি চাচ্ছে। এইসব এখন না, ছাড়েন, খাবার বেড়ে দিচ্ছি। খিদে লাগছে নিশ্চয়ই। তবে খাবার খাবো না। আয়াত সরে নিতে চাইলেও সাদাফ ছাড়ে না। কপালে চুমু দেয়, গালে গলায় সব জায়গায় ভালোবাসার স্পর্শ করতে থাকে। তবে আয়াত কেন যেন রেসপন্স করছিল না শুরুতে। পরে অবশ্য সাদাফের ভালোবাসার ছোঁয়ায় সেও ভুলে যায় সব কিছু। কিছুক্ষণ পর ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। আয়াত ক্লান্ত শরীর নিয়ে উঠে কাপড় ঠিক করতে থাকে। সাদাফ আয়াতের দিকে তাকিয়ে বলে, তোমার কি কিছু হয়েছে? তোমাকে ইদানিং অন্যরকম লাগছে। আসলে একটা কথা বলার ছিল। সাদাফ উঠে বসে, গায়ে শার্ট জড়িয়ে বলে, কি? জানি না আপনি কেমন রিয়েক্ট করবেন, হঠাৎ কিভাবে কি হলো বুঝছি না। আমিও চাইনি এত কাজের প্রেশারে নতুন করে চিন্তায় ফেলতে, আর আমি নিজেও প্রিপেয়ার ছিলাম না। তোমার কথার কিছুই বুঝছি না। আসলে আমি প্রেগন্যান্ট, কয়েকদিন আগেই জানতে পেরেছি। হোয়াট? আয়াত নিচু মুখ করে বসে থাকে। সে কেন যেন সাদাফকে জানাতে চায়নি। তবে এসব কি গোপন রাখা যায়, তাও নিজের স্বামীর থেকে? আসলে সাদাফ মাত্র সবকিছু গুছিয়ে নিচ্ছিল। এর মাঝে এসবে কেমন রিয়েক্ট করবে ভেবে আয়াত ভয় পাচ্ছিল। ইয়াহু আল্লাহ, সিরিয়াসলি? ইজ ইট ট্রু? আয়াত সাদাফের দিকে তাকায়। ও খুশি হয়েছে। তার মানে আয়াত খামোখা ভয় পাচ্ছিল। সাদাফকে খুশি হতে দেখে আয়াত ভীষণ খুশি হয়। হেসে বলে, আরে বোকা মেয়ে, তুমি আগে বলনি কেন? এটা তো গুড নিউজ। এজন্যই দুই শাশুড়ি বউ সারাদিন ঘুটুর ঘুটুর করতে আমার আড়ালে। আয়াত, আমি তোমাকে বোঝাতে পারবো না আমি কত হ্যাপি। সাদাফ উঠে দৌড়ে ফোন হাতে নেয়। নিলয়কে না বললে হবে না, কত মিষ্টি আনতে হবে, মসজিদে মিলাদ দিতে হবে, কত কাজ। আয়াত বসে বসে সাদাফের পাগলামো দেখে হাসছে। সব মেয়েরাই চায় তাদের স্বামী এভাবে তাদের সবসময় সাপোর্ট করুক। বিশেষ করে প্রেগনেন্ট অবস্থায় সব মেয়েদের একটু বেশি খেয়াল রাখা উচিত তাদের স্বামীর। দিনের পর দিন যাচ্ছে। আয়াতের পেটের অবস্থা এখন ফুলে গোল আলু। ইদানিং কোনো পুরনো জামা ব্লাউজ কিছুই গায়ে লাগছে না মেয়েটার। এর মাঝেও আবার সাদাফকে বলে একটা ফর্সা বিড়ালের বাচ্চা এনেছে। ওটা নিয়ে সারাদিন খেলতে থাকে। বিড়ালটা অনেক কিউট, একদম সাদা। ওকে নাচিয়ে নাচিয়ে নানান ভঙ্গিতে ভিডিও করে ছাড়ে আয়াত। এসব পাগলামোতে ওকে কেউ কিছুই বলে না। প্রেগন্যান্সির সময় মেয়েরা এমন বাচ্চাময়ী করে, তাদের এমন যত্নেই রাখতে হয়, নয়তো সমস্যা হয় বাচ্চার। এমনই একদিনে তাদের কোল আলো করে ছোট্ট একটা মেয়ে আসে। সাদাফ সারাটা দিন এখন আয়াত আর তার বাবুটার খেয়াল রাখছে। অফিস থেকে ছুটিও নিয়েছে কয়েকদিনের। নাও। আর না প্লিজ। আর 2 চামচ খাও। তুমি না খেলে বাবু দুধ পাবে না। ও, তার মানে বাবুর জন্য এত আহ্লাদ? আমি এখন কেউ না। আয়াত মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ফিরে বসে। সাদাফ হাসে। মেয়েটা ইদানিং সাদাফকে নিয়ে খুব চিন্তায় থাকে। সে বাবু হওয়ার পর মোটা হয়ে গিয়েছে খুব। তবে সাদাফ এখনো হ্যান্ডসাম। এটাই সমস্যা। এই যুগে বেশিরভাগ ছেলেরা শুধু 2 বিয়ে নিয়ে লাফায়। এখন যদি আয়াতকে আর ভালো লাগে না ওর, তখন এই ভয়ে বেচারি সারাদিন চিন্তায় থাকে।
সাদাফ পায়েসের বাটিটা সাইডে রেখে আয়াতের কোল থেকে মেয়েকে নেয়। প্রথমে বাবুর কপালে একটা চুমু দেয়, তারপর আয়াতের গালে ঠোঁট ছুঁয়ে বলে, তোমার প্রতি আমার ভালোবাসা আহ্লাদ কখনো কমবে না, বুঝছো? সত্যি? আয়াত হেসে সাদাফের এক হাত জড়িয়ে ধরে বলে, আমিও আপনাকে সব সময় একভাবেই ভালোবাসি। এমন সময় বিড়ালটা মিয়াও মিয়াও করতে করতে আয়াতের কোলে এসে বসে, যেন সে জোর করে বোঝাচ্ছে সেও এই পরিবারের সদস্য। সবাই হেসে ওঠে এসব দেখে, যেন এই ছোট্ট সুখের সংসারটা সবসময় এমনই থাকে। সমাপ্ত।